হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটেস্ট লার্ন। আমি মৌসুমি সাহা। আমি ফার্স্ট সেমিস্টারের শর্ট কোশ্চেনের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম আগের কয়েকটি ভিডিও থেকেই। আজকে চলে এসেছি পঞ্চম অধ্যায়ে, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন নিয়ে। তো চলে এসো, আলোচনা শুরু করা যায়। সংবিধান হলো সেই সব আইনকানুন ও রাজনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। কথাটি বলেছেন লর্ড ব্রাইস। কার মতে যেসব উদ্দেশ্য এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে। কেসি হোয়ার। ভারতীয় সংবিধানের তিনটি গুরুত্বপূর্ণ শাখা কি? আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ। ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে কার প্রতিষ্ঠাকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা বলে চিহ্নিত করা যেতে পারে? গণপরিষদের প্রতিষ্ঠা। কোন পত্রিকার মাধ্যমে গান্ধী গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন? হরিজন পত্রিকার মাধ্যমে 19 নভেম্বর 1939 সালে। 1940 সালের 8ই আগস্ট ভাইসরয় কোথায় সর্বপ্রথম স্বীকার করেন যে ভারতের সংবিধান রচনা একান্তভাবেই ভারতীয়দের নিজস্ব ব্যাপার? আগস্ট ঘোষণায়। গণপরিষদে কতজন সদস্য ছিল? 389 জন। গণপরিষদে প্রাদেশিক আইনসভা থেকে কতজন নির্বাচিত হয়েছিলেন? 296 জন। গণপরিষদে কতজন দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবার কথা বলা হয়? 93 জন। গণপরিষদে প্রাদেশিক আইনসভাগুলির বরাদ্দ আসনের মধ্যে কংগ্রেস কটি আসন লাভ করেছিল? 208টি আসন। মুসলমানদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে মুসলিম লীগ কটি আসনে জয়ী হয়? 15টি। 1947 সালে কংগ্রেসের আসন সংখ্যা শতকরা কত হয়েছিল? 82.86%। গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। এটি কার মতামত ছিল? গ্রেনভিল অস্টিন। গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, বস্ত্রহীন ভারতবাসীর পোশাকের ব্যবস্থা করা এবং প্রতিটি ভারতবাসীকে তার নৈপুণ্য অনুযায়ী অর্থ বিকাশের জন্য সর্বাধিক সুযোগ প্রদান করা। মন্তব্যটি করেছেন জওহরলাল নেহেরু। গণপরিষদের কাজ হল ভারতবাসীদের দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাপনের উপযোগী প্রবেশ সৃষ্টি করা। মন্তব্যটি করেছেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 9 ডিসেম্বর 1946 সালে। প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? নতুন দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান অর্থাৎ সভাপতি হিসাবে কে নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাবটি কে উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। কারা গণপরিষদের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে অনুপস্থিত ছিলেন? মুসলিম লীগের সদস্যরা। কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? 26 জানুয়ারি 1950 সালে। কে গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে অভিহিত করেছিলেন? উইনস্টন চার্চিল। কে গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছিলেন? ভাইকাউন্ট সাইমন। গণপরিষদে মোট সদস্যদের মধ্যে হিন্দুদের সদস্য সংখ্যা কত ছিল? 163। সংবিধান রচনার ক্ষেত্রে নেতৃত্ব দানকারী 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? 11 জন। কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছিলেন? আইভার জেনিংস। গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক, তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনো কিছু ছিল না। মন্তব্যটি করেছেন কে টি শাহ। একটি টিউটোরিয়াল ক্লাসে ছাত্রদের চিন্তা করার এবং মতামত প্রকাশ করার স্বাধীনতা প্রদান করা হলেও শেষ কথাটি বলার চূড়ান্ত ক্ষমতা যেমন শিক্ষক মহাশয়ের থাকে, তেমনি সংবিধানের বিভিন্ন দিক নিয়ে গণপরিষদের সদস্যরা আলোচনা করতে পারলেও খসড়া কমিটির সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, বলেছেন কে ভি রাও। ঘন ঘন মত পরিবর্তনের জন্য গণপরিষদকে খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে অভিহিত করেছিলেন কে? নাজিরউদ্দিন আহমেদ। একদলীয় দেশের গণপরিষদ হলো একটি একদলীয় সংস্থা। গণপরিষদই ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত। মন্তব্যটি করেছিলেন গ্রেনভিল অস্টিন। কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না। মন্তব্যটি করেছিলেন গ্রেনভিল অস্টিন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রণীত হয় কোন সালে? 1987। কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং আজাদের সর্বব্যাপী প্রাধান্য গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে বিশেষভাবে ক্রিয়াশীল ছিল। তাই ওই গোষ্ঠীর প্রাধান্যকে গ্রেনভিল অস্টিন কি বলে অভিহিত করতেন? কংগ্রেস অলিগার্কি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধানের প্রস্তাবনাকে অনুকরণ করে সংযুক্ত করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছেন
ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মের অধিকার বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে? 19 থেকে 22 নং ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে? 15 থেকে 26 নং ধারায়। কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছিলেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠপূর্ণ সংকল্প বলে মনে করেছিলেন? ডক্টর ধীরেন্দ্রনাথ সেন। কোন দেশের সংবিধানের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যসমূহকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বিষয়গুলি গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান থেকে। এক নাগরিকত্বের ধারণা এবং সংসদীয় সরকার ঘটনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়ার সংবিধান। ইতিহাসের কোন গ্রন্থে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে মূল সূত্র হিসাবে গ্রহণ করা হয়েছিল? আর্নেস্ট বার্কারের প্রিন্সিপালস অব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি নামক গ্রন্থে। সংবিধান সভা বা গণপরিষদের স্পিকার ছিলেন জি.ভি. মবলঙ্কর। ভারতের সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? 14 থেকে 18 নং ধারায়। কে আম্বেদকরকে সংবিধানের জননী বলেছেন? কে.ভি. রাও। 42তম সংবিধান সংশোধনী আইনে কোন বিষয়ে সংযোজন করা হয়েছে? সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সংহতি এই 3টি শব্দ সংযোজিত হয়। তো স্টুডেন্টস, আজকে পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন শেষ করে দিলাম। পরবর্তী ভিডিওতে থাকছে ষষ্ঠ অধ্যায়। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।